আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। সংবিধান সংশোধন হবে নাকি সংস্কার, এই ইস্যুতে এখন মুখোমুখি অবস্থানে সরকার ও বিরোধী দল। সরকারি দল বিএনপির প্রস্তাবিত বিশেষ সংসদীয় কমিটিকে ঘিরে চলছে বিতর্ক, আর আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধী দলের সদস্যরা। 2024 সালের 6 অক্টোবর অন্তর্বর্তী সরকারের গঠিত সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ এবং রাজনৈতিক ঐকমত্যের কথা বলে সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্ত নেয় সরকার। পরিকল্পনা ছিল জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যরা আলাদা শপথ নিয়ে 180 দিনের মধ্যে সংবিধানের মৌলিক পরিবর্তন আনবেন। তবে বিপত্তি বাধে বিএনপির সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে অস্বীকৃতি জানালে দলটি মনে করে জাতীয় সংসদের হাতেই থাকবে সংবিধান সংশোধনের ক্ষমতা। ফলে শুরু থেকেই বিপরীতমুখী অবস্থানে দেখা যায় সরকার ও বিরোধী দলকে। বিএনপি বলছে, জুলাই সনদের সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 জারির এখতিয়ার রাষ্ট্রপতির ছিল না, তাই পুরো প্রক্রিয়াটি অবৈধ। বিপরীতে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দলটির। যেখানে সংসদে প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দলের প্রতিনিধি থাকবেন, স্বতন্ত্র সদস্যরা থাকবেন, সরকারি দল বিরোধী দল সবাই মিলে আলাপ আলোচনার ভিত্তিতে সংবিধান সংশোধনের জন্য আমরা একটা রিপোর্ট প্রণয়ন করব। সংসদে প্রস্তাবটি নীতিগতভাবে গৃহীত হলেও সদস্য সংখ্যার অনুপাত নিয়ে সরকারি দলের সাথে বিরোধী দলের মতানৈক্যের মধ্যে আটকে আছে কমিটি গঠন প্রক্রিয়া। এখানে আমাদের আহ্বান থাকবে যে দুই দিক থেকেই সমান সংখ্যক সদস্য নিয়ে যেন ওই কমিটি গঠিত হয়। 219 জন সংসদ সদস্যের প্রতিনিধিরা পাবেন 50%, 77 জনের প্রতিনিধিরা পাবে 50%। এটা কোথায় আছে মাননীয় স্পিকার? কমিটিতে বিরোধী দল যোগ দেবে কিনা এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে বিএনপির প্রস্তাবিত কমিটি অগ্রহণযোগ্য ও বেআইনি বলছে এনসিপি। তারা যে সংশোধনী কমিটির কথা বলতেছে সেটা আদতে কোনো আইনগত এখতিয়ার সম্পন্ন কোনো কমিটি নয়। সংবিধান সংস্কার পরিষদের যে কমিটি সেটার দিকে আমরা অগ্রসর হতে চাই। তবে আইন বিশেষজ্ঞরা বলছেন, অতীতেও বিশেষ কমিটির মাধ্যমে সংবিধান সংশোধন হয়েছে। কমিটিতে সমান প্রতিনিধিত্বের দাবি বাস্তবসম্মত নয়। বিএনপির তো মেজরিটি সংখ্যক সদস্য থাকবে, এইটাই তো গণতন্ত্রের মূল স্তম্ভ, তাই না? যে মেজরিটির কথা শুনতে হবে আপনার। এখন যারা বলছেন যে তাদেরকে সমান সংখ্যক পদ দিতে হবে, তারা এটা সাংবিধানিক প্রক্রিয়াকে ইগনোর করছেন। কিন্তু সংসদের ভিতরে থাকলে সংসদের রুলস অফ প্রসিডিওর, সংবিধান এর বাইরে যাই বলেন এটা অন্যায় এবং অবৈধ। বিশেষজ্ঞরা বলছেন, সংখ্যাগরিষ্ঠের ভোট নিয়ে সরকার গঠন করা দল বিএনপি বিরোধী দল ছাড়াই সংবিধান সংশোধন করলে তা আইনি জটিলতার মুখে পড়বে না। তবে বিষয়টি রাজনৈতিকভাবে একপেশে হতে পারে এবং তা নিয়ে পরবর্তীতে রাজনৈতিক অস্থিরতা তৈরির আশঙ্কা রয়েছে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, জাতীয় সংসদ ভবন, ঢাকা। ডিজেল সংকটে সাগরে যেতে পারছেন না জেলেরা। ট্রলার নিয়ে বেকার অবস্থায় উপকূল এলাকার লক্ষাধিক জেলে। ফলে আড়তদার, পাইকার ও শ্রমিক সহ মৎস্য আহরণের উপর নির্ভরশীল লাখো মানুষের কর্মসংস্থান অনিশ্চয়তায় পড়েছে। পানি যদি আমরা পাই তো সাগরে যাই দুইটা মাছ ধরতে পারি, পারলে আমরা ইনকাম করিয়া বাল বাচ্চা বউ পোলা পান ইত্যাদি সবাই বাঁচাইতে পারি, কিস্তি কুস্তি সব দিতে পারি। আর যখন এখন তেলের সংকট, এখন কিছু করতে পারতে আসি না, এখন সব কিস্তি মিস্তি যা ইত্যাদি সব বন্ধ। আমরা খুব কষ্টে আছি, এখন যে কষ্টের শেষ নাই। জেলে আব্দুর রহমানের আয় চলে 5 সদস্যের পরিবার। বর্তমান পরিস্থিতিতে সংসার চালানো ও ঋণের কিস্তি পরিশোধ নিয়ে তিনি চিন্তিত। এমন অবস্থা দক্ষিণ অঞ্চলের অধিকাংশ সমুদ্রগামী ট্রলার মালিক ও জেলেদের। এরই মধ্যে এপ্রিলের মাঝামাঝি গভীর সমুদ্রে মাছ ধরার ওপর শুরু হচ্ছে 58 দিনের নিষেধাজ্ঞা। আড়তদারেরও সমস্যা, আমাদেরও সমস্যা, কামকাজ নাই। কেউ চায় 130, 40, 50, এমনকি 60-70 টাকাও রাখে তেল আমাদের থেকে। আমাদের অত টাকা নেই, আমরা কিনতে কিনবো তেল। দুইটা দোহান থেকে তেল নিছি, দুইটা দোহান থেকে কয়েকদিন পর সাগর অবরোধ, এই অবস্থা তেলের এখন আমার খুব কষ্ট। বঙ্গোপসাগর ও চরফ্যাশনের উপকূলীয় এলাকায় নদ নদীতে মাছ আহরণ 70 থেকে 80% কমে গেছে বলে দাবি করছেন জেলেরা। এতে সমুদ্র উপকূলীয় অঞ্চলের মৎস্য বন্দর ও মোকামগুলোতে স্থবিরতা দেখা দিয়েছে। যেখানে যাচ্ছে আমরা যেখান থেকে তৈরি নিতাম তার কাছে তৈরি নেই, যার কারণে আমাদের বোট সমুদ্রে পাঠাইতে পারতেছি না। বর্তমানে কর্মচারী বসে আছে, এদের বেতন দিতে পারতেছি না। এত তেল বন্ধ হয়েছে, বড় হইতে যুদ্ধ লাগছে, যুদ্ধ হইতে তেলের সংকট আরম্ভ হয়েছে। তেল ছাড়া তো ট্রলার চলবে না। এই কারণে আমাকে মাছ
ধরতে পারতে আসি না। 7 দিন 8 দিন ফিশিং করলে আমাদের 2500 বা 2000 তেল ডিজেল লাগে। এই ডিজেলের সংকটে আমরা বেশি বিভ্রান্তির ভিতরে আছি, কোনো মাছ ধরতে পারতেছি না। জেলা মৎস্য বিভাগ জানিয়েছে মাছ ধরার নিষেধাজ্ঞা চলাকালীন সহায়তা পাবে জেলেরা। ডিজেল ক্রাইসিস সেন্ট্রাল ইস্যু, এটা এই মুহূর্তে আমার ঠিক জানা নাই। ভিজিএফ বিতরণ কার্যক্রম চলমান আছে, এটা চলছে। এর বাইরেও যে 4টা অভয়াশ্রম আছে, অভয়াশ্রমের সাথে একেবারে সংশ্লিষ্ট 24,000 জেলে যারা আশেপাশে গ্রাম, তাদের আলাদা আরেকটা খাদ্য সহায়তা প্রদান করা হবে। জ্বালানি সরবরাহ নিশ্চিত করা না গেলে সমুদ্রগামী মৎস্য খাতে বিপর্যয় নেমে আসার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। সাপ্তাহিক ছুটির দিনে এবারে জানবো রাজধানীর কাঁচা বাজারের চিত্র। কারণ বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী সানজিদা প্লাবনী। প্লাবনী, বাজারে সবজির সরবরাহ কেমন দেখছেন, আর অন্যান্য নিত্যপণ্যের দাম নিয়েও আমাদের জানাবেন। সরবরাহ সম্পর্কে যদি আমি আপনাকে বলি সুমনা, আমি কারণ বাজারে এই মুহূর্তে অবস্থান করছি এবং কারণ বাজারে যেসব বিক্রেতারা রয়েছেন অধিকাংশ বিক্রেতার সাথে কিছুক্ষণ আগে আবার কথা হচ্ছিল এবং তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে সরবরাহ কম থাকায় সবজির দাম আকাশ ছোঁয়া হয়েছে। আপনাকে আমি কিছু সবজির নাম বলছি তাদের কাছ থেকে আমরা জেনেছিলাম, ক্রেতা বিক্রেতা উভয়ের কাছ থেকে, যেই সবজি 160 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে সবজি কাকরোল, 80 টাকায় বেগুন, 70 টাকা পেঁপে, 120 টাকা করে বিক্রি হচ্ছে আসলে আপনার লাউ, ঢেঁড়স, ভেন্ডি। 80 থেকে 160-এর মধ্যে সব ধরনের সবজি আসলে বিক্রি হচ্ছে, যার ফলে ক্রেতারা বলছেন যে বিক্রেতারা নিজেরাই স্বীকার করছেন যে আসলে সরবরাহ কমের কারণে দাম বেড়েছে। তারপর পণ্যবাহী গাড়ির আনাগোনা কমের কারণে ইরান যুদ্ধের, তারা নিজেরাই বলছেন যে ইরান যুদ্ধের ফলে আসলে এই যে পণ্য গাড়ি সরবরাহ, তেলের যে সংকট, সেই সংকটের কারণে গাড়ি চলাচল কমে গিয়েছে, যার ফলে আসলে সরবরাহ কম হচ্ছে। সরবরাহ কমের ফলে আসলে দাম বৃদ্ধি পাচ্ছে। ক্রেতারাও কিন্তু বলছেন, কিছু সাধারণ ক্রেতার সাথে আমার কথা হয়েছিল, তারা কিন্তু আমাদেরকে যেটা জানিয়েছেন যে তারা যদি যে পরিমাণ টাকা তারা বাজারে নিয়ে আসছেন, যে হিসাব করে তারা বাজার করতে আসছেন, দেখা যাচ্ছে তার অর্ধেক বাজারও করতে পারছেন না। তারা বলছিলেন যে তাদের এই বাজার এখন নাভিশ্বাস হয়ে গিয়েছে। কিছু সবজি আমি আপনাকে কারণ বাজারে যে আমি এখানে অবস্থান করছি সেখানে যে সবজিগুলি বিক্রি হচ্ছে তার কিছুটা ভেতরে আমি এসেছি এবং এইখানে আসলে একদম সম্মুখভাগে যেই দরে বিক্রি হয় তার চেয়ে কিছুটা দাম কম এখানে বিক্রি হয়। এখানেও কিন্তু ওই দোকানিরা বা বিক্রেতারা বা ক্রেতারা বলছেন যে এখানেও দাম বৃদ্ধি পেয়েছে। আসলে কারণ বাজারে কোথাও কোনো কম দামে কোনো সবজি পাচ্ছেন না, সব সবজিরই দাম বৃদ্ধি পাচ্ছে। এবং আপনাকে আরও একটি জিনিস বলে রাখি, আদা, রসুন, পেঁয়াজের দাম কিন্তু অনেক দিন থেকেই একই পর্যায়ে ছিল, কিন্তু আদা, রসুন বা পেঁয়াজের দামের কথা আমরা জিজ্ঞাসা করেছিলাম বিক্রেতাদের, তারা বলেছেন যে এই সপ্তাহে কিন্তু সব আদা, রসুন, পেঁয়াজ সব কিছুরই দাম বেড়েছে। এভাবে আসলে সবজির বাজারে অস্বস্তি বিরাজ করছে, যারা ক্রেতা আছেন তারা বলছেন এবং বিক্রেতারাও বলছেন যে দাম বেশির জন্য তাদের ক্রেতাও কিন্তু আসলে কম কিনছেন, তাদেরও এক ধরনের ক্ষতির সম্মুখীন তারা হচ্ছেন বলে আমাদেরকে কিন্তু তারা জানিয়েছেন। সুমনা, আমার কাছে এই ছিল কারণ বাজারের সর্বশেষ পরিস্থিতি। লাবণী, ধন্যবাদ আপনাকে। সাভার, আশুলিয়া ও গাজীপুরের কয়েকটি এলাকার শিল্প কারখানা, আবাসিক ও সিএনজি রিফুয়েলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। আজ সকাল 8টা থেকে আগামীকাল সকাল 8টা পর্যন্ত টানা 24 ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের জন্য গ্যাসের পাইপলাইনের স্থানান্তরের কারণে এই সাময়িক দুর্ভোগের কথা উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এ সময় পাইপলাইন স্থানান্তর ও ইন্টারলিঙ্কিং কাজ চলবে। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আবহাওয়া অনুকূল থাকায় এবার দিনাজপুরের লিচু বাগান জুড়ে উৎসবের আমেজ চলছে। সবুজ পাতার আড়ালে থোকায় থোকায় ঝুলছে মুকুল। চায়না থ্রি, মাদ্রাজি, বোম্বাই ও কাঁঠালি সহ বিভিন্ন জাতের লিচুর আবাদ এবার বেড়েছে।
দিনাজপুরের লিচু বাগান জুড়ে এখন উৎসবের আমেজ। সবুজ পাতার আড়ালে থোকায় থোকায় ঝুলছে লিচুর মুকুল। চাষিরা সেচ দিতে ব্যস্ত সময় পার করছেন। মৌমাছির গুনগুন শব্দে মুখর হয়ে উঠেছে বাগানগুলো। লিচুর জন্য খ্যাত দিনাজপুরের মাধববাটি, মাসিমপুর ও উলিপুর সহ বিভিন্ন এলাকায় এবার মুকুলের সমারোহ চোখে পড়ছে। পাশাপাশি চায়না 3, মাদ্রাজি, বোম্বাই ও কাঁঠালি সহ বিভিন্ন জাতের লিচু আবাদ হয়েছে ব্যাপকভাবে। এবার ইনশাআল্লাহ মুকুট মোটামুটি ভালোই আসে। আমাদের বাগানে যে মুকুট আসছে মোটামুটি ভালো, মাদ্রাজি আসে, বেদনা আসে, বোম্বাই আসে। দিনাজপুরে বর্তমানে মোট ৫,৪৮৪ হেক্টর জমিতে ছোট বড় মিলিয়ে 10,068টি লিচু বাগান রয়েছে। এর মধ্যে 3,225 হেক্টরে বোম্বাই, 1,990 হেক্টরে মাদ্রাজি, 709 হেক্টরে চায়না 3, 308 হেক্টরে বেদেনা, 128 হেক্টরে চায়না 2, 24.5 হেক্টরে কাঁঠালি এবং 0.26 হেক্টরে মুজাফফরি জাতের লিচু আবাদ করা হয়েছে। এবারে যে চৈত্র মাস মানে খরা সিজন, খরার জন্য আমরা যে নিচু গাছে গোড়ায় পানি দিতে হচ্ছে, বেড করে একই গাছে গোড়া বাঁধে পানি দিতে হচ্ছে, মেশিন দিয়ে সেচ দিচ্ছি যাতে একটু রস হয় আর কি। গত বছরের তুলনায় এবার মুকুল প্রায় দ্বিগুণ বলে জানিয়েছেন চাষিরা। কৃষি কর্মকর্তার পরামর্শ মেনে পানি ও জৈব সার ব্যবস্থাপনায় বেশি গুরুত্ব দিচ্ছেন তারা। লিচু যখন ফুল ফুটে যাবে, ফুল ফোটার পরেও একটি ছত্রাকনাশক এবং একটি কীটনাশক যাতে স্প্রে করে এই পরামর্শটি আমরা প্রদান করছি। সেই সাথে যখন ফল মোটরদানার মতো হবে তখন আমরা গাছের গোড়ায় যাতে পানির যদি সমস্যা থাকে সেক্ষেত্রে সেচের ব্যবস্থাপনা করার জন্য আমরা পরামর্শ দিচ্ছি। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হওয়ার আশা করছেন লিচু চাষিরা। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌরুট হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহনে ইরানের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় তেলবাহী ট্যাঙ্কার থেকে ইরানের মাশুল আদায় এখনই বন্ধ করতে হবে। এছাড়া হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের স্বাধীনতা ফিরিয়ে আনার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মধ্যে টেলিফোনে কথা হয়েছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, লেবাননের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে যাচ্ছে তার সরকার। এই আলোচনার মূল লক্ষ্য ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ ও শান্তি প্রতিষ্ঠা। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ খেলতে বার্সেলোনার ন্যু ক্যাম্পে গিয়ে হামলার শিকার হয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। মাঠে প্রবেশের সময় অ্যাটলেটিকোর টিম বাস লক্ষ্য করে বিভিন্ন বস্তু ছুঁড়ে মারে বার্সেলোনার সমর্থকরা। এতে সফরকারী দলের কোনো সদস্য আহত না হলেও বাসের বেশ ক্ষতি হয়। বিশেষ করে চালকের দিকের জানালার 2টি কাঁচ ভেঙে যায়। অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় উয়েফার শাস্তির মুখে পড়তে যাচ্ছে বার্সা। বড় অঙ্কের আর্থিক জরিমানা করা হতে পারে কাতালান ক্লাবটিকে। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।